হুমায়ুন আহমেদের অনেকগুলো বই আমি পড়েছি। তার মধ্যে খুবই প্রিয় একটা বই হচ্ছে হোটেল গ্রেভারিন। এই বইটা প্রথম যখন আমি বাংলাদেশে বসে পড়েছিলাম আর এরপরে যখন জার্মানিতে এসে পড়েছি, এই দুই পড়ার ভেতরে আমার অনুভূতির অনেক পরিবর্তন ঘটে। এবং দুইবার দুই দেশে বসে যখন আমি বইটা পড়ি, তখন আমার ভেতরে দুই ধরনের অনুভূতি হয়। আমি এই গল্পটাকে ভিন্নভাবে অনুধাবন করতে পারি। তো আমার মনে হয় এই হোটেল গ্রেভারিন যারা বাংলাদেশে বসে একবার পড়েছে, দেশের বাইরে আসার পরে এই বইটা আরেক রকম নতুন একটা অনুভূতি দেয়। তো এই জন্য যারা নতুন বাইরে পড়াশোনা করতে আসে বা আসছে, কারণ আমাদের দেশ আর এই ইউরোপ আমেরিকার যেই দেশগুলো বা কালচার, সেখানে যে একটা নতুন একটা পরিবেশ এবং নতুন ধরনের যে জগতের সাথে পরিচয় হয়, তো সেই তার কিছুটা এই হোটেল গ্রেভারিনে খুঁজে পাওয়া যায়। তো চলুন তাহলে আজকে শুরু করি হোটেল গ্রেভারিন, লেখা হুমায়ুন আহমেদ। এলেম নতুন দেশে, লরা ইঙ্গেলস ওয়াইল্ডারের প্রেইরি ভূমি, ডাকোটা রাজ্য। ভোর 4টায় পৌঁছলাম। বাইরে অন্ধকার, সূর্য এখনো ওঠেনি। হেক্টর এয়ারপোর্টের খোলা মাঠে হু হু করে হাওয়া বইছে। শীতে গা কাঁপছে। যদিও শীত লাগার কথা নয়, এখন হচ্ছে ফল, শীত আসতে দেরি আছে। আমার মন খুব খারাপ। দেশ ছেড়ে দীর্ঘদিনের জন্য বাইরে যাবার উৎসাহ আমি কখনো বোধ করিনি। বর্ষাকালে বৃষ্টির শব্দ শুনবো না, ব্যাঙের ডাক শুনবো না, চৈত্র মাসের রাতে খোলা ছাদে পাটি পেতে বসবো না, শীতের দিনে গ্রামের বাড়িতে আগুনের কাছে হাত মেলে ধরবো না, এটা হতে পারে না। অনেকের পায়ের নিচে সর্ষে থাকে। তারা বেড়াতে ভালোবাসেন, বিদেশের নামে তাদের রক্তে বাজনা বেজে ওঠে। আমার কাছে ভ্রমণের চেয়ে ভ্রমণ কাহিনী ভালো লাগে। একটা বই হাতে নিজের ঘরে নিজের চেনা জায়গায় বসে থাকবো, পাশে থাকবে চায়ের পেয়ালা, অথচ আমি লেখকের সঙ্গে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছি। লেখক হয়তো সুন্দর একটা হ্রদের বর্ণনা দিচ্ছেন, আমি কল্পনায় সেই হ্রদ দেখছি। সেই হ্রদের জল নীল, জলে মেঘের ছায়া পড়েছে। আমার কল্পনা শক্তি ভালো। লেখক তার চোখে যা দেখছেন, আমি আমার কল্পনার চোখে তার চেয়ে ভালো দেখতে পাচ্ছি। কাজেই কষ্ট করে যাযাবরের মতো দেশ বিদেশ দেখার প্রয়োজন কি? প্রেইরি ভূমি সম্পর্কে আমি ভালো জানি। লরা ইঙ্গেলসের প্রতিটি বই আমার অনেকবার করে পড়া। নিজের চোখে এই দেশ দেখার কোনো আগ্রহ আমার নেই। আমি এসেছি পড়াশোনা করতে। নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রির মতো রসকসহীন একটা বিষয়ে পিএইচডি ডিগ্রি নিতে হবে। কত দীর্ঘ দিবস, কত দীর্ঘ রজনী কেটে যাবে ল্যাবরেটরিতে, পাঠ্য বইয়ের গোলকধাঁধায়। মনে হলেই হৃৎপিণ্ডের টিকটিক খানিকটা হলেও স্লথ হয়ে যায়। হেক্টর এয়ারপোর্টের উপর দিয়ে বয়ে যাওয়া হাওয়ার মতো বুকের ভেতরটাও হু হু করে। মন খারাপ হবার আমার আরও একটা কারণ আছে, বড় কারণ আছে। দেশে 17 বছর বয়সী আমার স্ত্রীকে ফেলে এসেছি। তার শরীরে আমার প্রথম সন্তান, ভালোবাসাবাসির প্রথম পুষ্প। ঢাকা এয়ারপোর্টে আরও অনেকের সঙ্গে সেও এসেছিল। সারাক্ষণই সে একটু দূরে দূরে সরে রইল। এই বয়সে সন্তান ধারণের লজ্জায় সে ম্রিয়মাণ। কালো একটা চাদরে শরীরটা ঢেকে ঢুকে রাখার চেষ্টাতেই তার সময়টা কেটে যাচ্ছে। বিদায়ের আগ মুহূর্তে সে বলল, আমাদের প্রথম বাচ্চার জন্মের সময় তুমি পাশে থাকবে না? আমার চোখে প্রায় পানি এসে যাবার মতো অবস্থা হলো। ইচ্ছে করলো টিকিট এবং পাসপোর্ট ছুঁড়ে ফেলে তার হাত ধরে বলি, চলো বাসায় যাই। অল্প কিছুদিন আমাদের আয়ু। এই অল্প দিনের জন্য আমাদের অত আয়োজন, পাস, ডিগ্রি, চাকরি, প্রমোশন, টাকা পয়সা, বাড়িঘর, কোনো মানে হয়? কোনো মানেই হয় না। আমার মনের অবস্থায় সে টের পেল।
মুহূর্তের মধ্যে কথা ঘুরিয়ে বলল, যদি ছেলে হয় নাম রাখবো আমি, আর যদি মেয়ে হয় নাম রাখবে তুমি, কেমন? প্লেনে আসতে আসতে সারাক্ষণ আমি আমার মেয়ের নাম ভেবেছি। কত লক্ষ লক্ষ নাম পৃথিবীতে, কিন্তু কোনোটিই আমার মনে ধরছে না। কোনোটি যেন মায়ের গর্ভে ঘুমিয়ে থাকা রাজকন্যার উপযুক্ত নাম নয়। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নামটি আমাকে আমার মেয়ের জন্য খুঁজে বের করতে হবে। আজ থেকে 18, 19 বা 20 বছর পর কোনো এক প্রেমিক পুরুষ এই নামে আমার মেয়েকে ডাকবে। ভালোবাসার কত না গল্প সে করবে। হেক্টর এয়ারপোর্টের লাউঞ্জে বসে এসব ভাবছি, চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে। পৃথিবীটা এমন যে বেশিরভাগ ইচ্ছায় কাজে লাগানো যায় না। আমি বসে বসে ভোর হবার জন্য অপেক্ষা করছি। এত ভোরে কেউ আমাকে নিতে আসবে এরকম মনে করার কোনো কারণ নেই। প্রতি বছর 1000 খানিক বিদেশি ছাত্র নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসে। কার এত গরজ পড়েছে এদের এয়ারপোর্ট থেকে খাতির করে ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়ার? তুমি কি বাংলাদেশের ছাত্র আহমাদ? আমি চমকে উঠলাম, তাকালাম। 25-30 বছরের যে মহিলা আমার পাশে এসে দাঁড়িয়েছে তার দিকে বেশিক্ষণ তাকানো যায় না, চোখ ঝলসে যায়। অপূর্ব রূপবতী। যে পোশাক তার গায়ে, তার উদ্দেশ্য সম্ভবত শরীরের সুন্দর অংশগুলোর দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করা। আমি জবাব না দিয়ে ফ্যাল করে তাকিয়ে রইলাম। ভদ্রমহিলা আবার বললেন, তুমি কি বাংলাদেশের ছাত্র আহমাদ? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। আমার নাম টয়লা ক্লেইন। আমি হচ্ছি নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটির ফরেন স্টুডেন্ট অ্যাডভাইজার। আমি খুব লজ্জিত যে দেরি করে ফেলেছি। চলো রওনা হওয়া যাক। তোমার সঙ্গে সব জিনিসপত্র কি এই? ইয়েস। আমার সব এক শব্দে ইয়েস এবং নোর মধ্যে সীমাবদ্ধ। ইংরেজিতে একটা পুরো বাক্য বলার মতো সাহস সঞ্চয় করে উঠতে পারিনি। আমার কেন জানি মনে হচ্ছে একটা পুরো বাক্য বললেই এই ভদ্রমহিলা হা হা করে হেসে উঠবেন। আহমাদ, তুমি কি রওনা হবার আগে 1 কাপ কফি খাবে? বাইরে বেশ ঠান্ডা। হঠাৎ কেন জানি ঠান্ডা পড়ে গেছে, কফি আনবো? না। আমার অভিজ্ঞতা থেকেও দেখেছি পূর্বদেশীয় ছাত্রছাত্রীদের কোনো কিছু খাবার কথা বললেই তারা প্রথমে বলে না, অথচ তাদের খাবার ইচ্ছা আছে। আমি শুনেছি না বলাটা তাদের ভদ্রতার একটা অংশ। কাজেই আমি আবার তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কি কফি খেতে চাও? চাই। ভদ্রমহিলা কাগজের গ্লাসে 2 কাপ কফি নিয়ে এলেন। এর চেয়ে কুৎসিত কোনো পানীয় আমি আমার জীবনে খাইনি। কষা তিটকুটি একটা জিনিস, নাড়ি ভুঁড়ে উল্টে আসার জোগাড়। ভদ্রমহিলা বললেন, হট কফি ভালো লাগছে না? আমি মুখ বিকৃত করে বললাম, খুব ভালো। টয়লা ক্লেইন হেসে ফেলে বললেন, আহমেদ, তোমাকে আমি একটা উপদেশ দিচ্ছি। আমেরিকায় পূর্বদেশীয় ভদ্রতা অচল। এদেশে সব কিছু তুমি সরাসরি বলবে। কফি ভালো লাগলে বলবে ভালো, খারাপ লাগলে কফির কাপ ইয়াক বলে ছুঁড়ে ফেলবে ডাস্টবিনে। আমি ইয়াক বলে একটা শব্দ করে ডাস্টবিনে কফির কাপ ছুঁড়ে ফেললাম। এই হচ্ছে আমেরিকায় আমেরিকানদের মতো আমার প্রথম আচরণ। আচ্ছা, এখন গল্পের এই অংশে এসে আমি একটু থামি এবং আমি আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করি। এই যে বাংলাদেশে যে আমাদের যে মনের ভেতরের হ্যাঁ এবং না, এই স্পষ্ট প্রকাশের যে জড়তা, সেটা যখন আমি বাংলাদেশ থেকে আসি তখন আমার ভেতরেও ছিল। তো এই সমস্ত পাশ্চাত্য দেশের যে স্পষ্ট কথা বলা হ্যাঁ এবং না, এটা অনেক চেষ্টা করে অনেক বছরের প্রচেষ্টায় আমি শিখেছি। এবং হ্যাঁকে হ্যাঁ এবং নাকে না বলার মতো যেই দৃঢ়তা এবং যেই শক্তি, সেটা আমি আস্তে আস্তে এদের কাছ থেকে শিখেছি আস্তে আস্তে। তো সেটাতে ভালো দিক এবং খারাপ দিকের ভেতরে একটা সময় হয়তো বাংলাদেশে আমার একটা খুব গুড গার্ল, ভালো মেয়ে, নরম মেয়ে, কোমলমতি মেয়ে বলে একটা খুব ভালো ক্লিন ইমেজ ছিল।
যেটাকে আমরা বাংলাদেশের ভদ্র, নরম, লক্ষ্মী, হ্যাঁ মানে খুবই আমরা যে তুলতুলে একটা মেয়ের যে চেহারা আমরা বাংলাদেশে ভাবি, এটার বাংলা একটা প্রতিশব্দ আছে। তো একটা সময় আমার নিজের এরকম একটা ইমেজ ছিল যে আমি সবসময় একটা তুলতুলে মেয়ে ছিলাম, কারো কোনো কঠিন কথাতে আমি ঝপ করে কেঁদে ফেলতাম, কোনো কথার উত্তর দিতে পারতাম না। কিন্তু এই বিদেশের এই জীবনে, এই লাইফে স্পষ্ট কথা বলাটা আমি শিখেছি, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলাটা। তো তাতে করে আসলে যেটা হয়েছে যে আমার কিছু উপকার হয়েছে, কারণ আমি এখন স্পষ্ট কথা বলতে পারি। কিন্তু আমাদের সমাজের, সোসাইটির যারা আমাদেরকে একসময় কঠিন কঠিন কথা বলে অভ্যস্ত ছিল, তারা স্পষ্ট কথাটা অনেক সময় নিতে পারে না, এবং তারা আমাকে মাঝে মাঝে খুব রুড ভাবে এবং খুব আমার কঠিন কথা সহজে, মানে ঠিক জানি না, মানে আমার আরেকটা ব্যাপার আছে যে খাবার ব্যাপার স্যাপার নিয়ে আমাকে আগে কেউ কোথাও বেড়াতে গেলে জিজ্ঞেস করতো কিছু খেতে ইচ্ছে করলে তুমি কি খাবে, আমি হয়তো ইচ্ছা থাকলেও বলতাম যে না, খাবো না। তো এই কালচারটা আসলে এখানে নাই। এখানে কোথাও বেড়াতে গেলে কেউ যদি জিজ্ঞেস করে যে তুমি কি এটা খাবে কিনা, আমার খেতে ইচ্ছা করলে আমি বলি হ্যাঁ, কিন্তু খেতে ইচ্ছা করলে আমি না বলি না। তো এই পূর্বদেশীয় এই ভদ্রতা আমার ভেতর থেকেও আসলে এখন বিলুপ্ত। যাই হোক, আমার কাছে কেন জানি এই কালচারটার এই দিকটা আমার ভালো লাগে, কারণ আমাদের যেই পূর্বদেশীয় যে কালচার, সেখানে অনেক সময় অনুভূতিটা ঠিক বোঝা যায় না, ভেতরে একটা, বাইরে একটা, মুখে একটা, পিছনে একটা। তো আমি নিজে ব্যক্তিগতভাবে যেহেতু খুব চালাক না, তো আমি এই জিনিসগুলো অনেক সময় বুঝতে পারি না। তো এই স্ট্রেট ফরওয়ার্ড ব্যাপারটা কখনো কখনো আমাকে বেশ সাহায্য করে মানুষকে বোঝার জন্য। এইগুলোর আবার কিছু নেগেটিভ দিকও আছে, কারণ স্পষ্ট না অনেক সময় খুব খুব হার্শ শোনায়, অনেক সময় খুব রুডও শোনায়। তো যাই হোক, আমরা আবার এর পরের পর্বে বাকি গল্পটুকু শুনবো। তো আমরা এখন পর্যন্ত শুনেছি যে হুমায়ুন আহমেদ ইয়াক শব্দ বলে কফির কাপটা ছুঁড়ে ফেলে দিয়েছে। গল্প কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই চ্যানেলের প্লেলিস্টে দেখবেন অনেকগুলো গল্প আছে, তো আপনারা প্লেলিস্টগুলো চেক করে মাঝে মাঝে গল্পগুলো খুঁজে নিয়ে দেখতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন। সাথে থাকবেন, পরের গল্প নিয়ে আসছি পরের পর্বে।